বিজিত, তারিখ বলার দায়িত্ব তোমার। কত? আজকে তারিখ হচ্ছে 5 তারিখ, দেখে দেখে বললো। আমরা পড়ছি প্রবাহী তড়িৎ। ঠিক আছে, প্রবাহী তড়িতের একদম থিওরিটিক্যাল এন্ডে আমরা পৌঁছেছি। একদম থিওরি টপিকের একদম এন্ডে পৌঁছেছি। এমন কিছু জিনিস বাকি নেই, কয়েকটা ছোট্ট ছোট্ট ক্যালকুলেশন বাকি আছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়ছি। যেখানে আমরা দেখলাম যে আগে যে আমরা যে প্রবাহী তড়িৎ পড়ার সময় যে ওহমের সূত্র যেটা আমরা বলেছিলাম, ওহমস ল, সেই ওহমস লটাকে আমরা বলেছিলাম ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর। এই ফর্মুলাটা আমরা দিয়েছিলাম, যেখানে ভি এ মাইনাস ভিবি, এটাকে যদি বিভব পার্থক্যকে যদি ভি ধরি, তাহলে ভি ইকুয়াল টু আই আর হয়। এই যে ভি, এই যে আই, আর এই যে আর, এগুলো মাপা যায়, বাইরে থেকে মাপা যায়, বাইরে থেকে একদম সুন্দর মাপা যায়। তা এই যে বিভব প্রভেদ, এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে কারণ, বিভব প্রভেদ হচ্ছে কারণ, কারেন্ট হচ্ছে তার ফলাফল। আর রোধ, বিভব প্রভেদ আর কারেন্ট কারোর উপর নির্ভরশীল না হওয়া একটা প্যারামিটার, যে কারণ কারেন্টকে বাধা দেয়। এই যে প্যারামিটার গুলো, এটা হচ্ছে রোধ। এই এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাইরে থেকে মাপা যায়, এগুলোকে বলা হয় ম্যাক্রোস্কোপিক, ম্যাক্রোস্কোপিক প্যারামিটার বা ম্যাক্রোস্কোপিক রাশি। এবার যদি আমরা পুরোপুরি একটা আতস কাচের নিচে যদি আমরা পরিবাহীকে দেখি, তাহলে আমরা কি দেখব, সেটা আমরা এই এখনকার ডিসকাশনে বোঝার চেষ্টা করেছি, যার হাফ ডিসকাশন আমাদের হয়েছে, যেখানে শুধুমাত্র কোন রকম কোনো ম্যাথামেটিক্যাল টার্ম হয়নি, সেখানে পুরোটাই হচ্ছে আমাদের কথাবার্তার টার্ম হয়েছে। কোয়ালিটেটিভলি আমরা ঘটনাগুলোকে বলেছি। সেখানে যে যে ক্লাসে, আগের ক্লাসে যেগুলো ডিসকাস করেছি, সেটা হচ্ছে রোধের উৎপত্তির কারণ, সেটা ইম্পর্টেন্ট। এই রোধের উৎপত্তির কারণ সম্বন্ধে আমরা একটু আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি মুক্ত ইলেকট্রন সম্বন্ধে, ফ্রি ইলেকট্রন সম্বন্ধে, ধাতুর পৃষ্ঠের ফ্রি ইলেকট্রন সম্বন্ধে আমরা ডিসকাস করেছি। আমরা ডিসকাস করেছি এই যে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন যেগুলো রয়েছে, তাদের, এদের বিচলন সম্বন্ধে আলোচনা করেছি। বিচলন বা অনুপ্রবাহ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এই অনুপ্রবাহ বা বিচলন এটা তখনই ঘটে যখন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ থাকে। পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যখন থাকবে। আর এই যে বিচলন বা অনুপ্রবাহ, তার যা বেগ, এটাকে বলা হয় অনুপ্রবাহ, বিচলনকে বলা হয় ড্রিফট। ড্রিফট হচ্ছে অনুপ্রবাহ বা বিচলন। এবং এই অনুপ্রবাহ বা বিচলন, এদের যে বেগ, এর বেগকে বলা হয় বিচলন বেগ। ইংরেজিতে এটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি বা স্পিড। ওকে, এবার আমরা দেখার চেষ্টা করবো, এবং কিছু রাশি আমরা এখানে পড়বো, খুব ইম্পর্টেন্ট কিছু রাশি আমরা পড়বো। এই পর্যন্ত বুঝেছি এটাকে আমরা ভি সাফিক্স ডি বলবো। এই পর্যন্ত আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। এবার এখন আমরা যেটা পড়বো, সেটা হচ্ছে কিছু রাশি, কিছু রাশি নয়, একটা ইম্পর্টেন্ট রাশি, যে রাশিটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। যে বলে এটাকে চিহ্নিত করা হয়, যে। এবং এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, এটার ইংরেজি নাম হচ্ছে কারেন্ট ডেন্সিটি। এটা কি জিনিস? বলছে একটি পরিবাহীর মধ্যে দিয়ে, পরিবাহীর মধ্য দিয়ে একক ক্ষেত্রফলে
লম্বভাবে অতিক্রান্ত বা লম্বভাবে প্রবাহিত তড়িৎ প্রবাহ। বাংলা ভাষায় যেটা বোঝাচ্ছে যে কোনো একটা পরিবাহী আছে, সেই পরিবাহীর মধ্যে দিয়ে, এইটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা ধরে নাও এ, এবং এই পরিবাহীর মধ্যে দিয়ে যদি লম্বভাবে আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে জে সমান হচ্ছে আই বাই এ। কিন্তু মনে রাখতে হবে, এই এটা আঁকা বাঁকা হলে হবে না, এইটা হবে এ পারপেন্ডিকুলার, লম্ব ক্ষেত্রফল। মানে কি রকম? যদি ধরে নাও আমরা এটা তো লম্বই নিয়েছি, তার জন্য আমাদের তেমন কোনো তফাৎ হয়নি, কিন্তু যদি লম্ব না নিই, ধরে নাও আমরা এরকম ধরনের একটা তড়িৎ প্রবাহী নিলাম, এরকম কিছু একটা তড়িৎ পরিবাহী নিলাম, তার মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। কোন এরিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? এই এরিয়ার মধ্যে দিয়ে? অ্যান্সার হচ্ছে না, এটা তো এস, এর মধ্যে দিয়ে নয়। তাহলে কোন এরিয়ার মধ্যে দিয়ে হচ্ছে? এই এরিয়াটার মধ্যে দিয়ে হচ্ছে, এর মধ্যে দিয়ে আই যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে, এই দুটো তলকে যদি আমি জুম করে দেখি, একটা তল এরকম, সরি এটা ছিল গ্রিন, গ্রিন তলটা ছিল তোমার এরকম, আর এই তলটা হচ্ছে এরকম। এদের মধ্যে যদি আমরা দেখি এরকম করে, তাহলে এই তলটা হচ্ছে বেশি। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটার মান যদি এস হয়, এই তলের মান যদি এস হয়, তাহলে এই তলটার মান হবে এস কস থিটা। আমরা জানি যে এরকম ধরনের হয়। এই জিনিস, একই জিনিস আমরা করেছিলাম, একবার জাস্ট মনে করে দেখো, আমরা তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে করেছিলাম। তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে এই ধরনের আমরা জিনিসপত্র আলোচনা করেছিলাম। ফাই ইলেকট্রিক সমান হচ্ছে ই ডট সারফেস। সেখানে আমরা সারফেসের সাথে অ্যাঙ্গেল কথাগুলো আমরা বুঝেছিলাম। দুটো সারফেসের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় এবং একটা সারফেসের কোনো একটা দিক দিয়ে যদি আমরা প্রজেকশন নিই, তাহলে সেই পার্টটা আমরা পাই এস কস থিটা। তাহলে এই অ্যাকচুয়ালি দেখতে এস সারফেস হলেও, অ্যাকচুয়ালি এটার বাইরে থেকে মাপা এস সারফেস হলেও, লম্ব দিকে তার উপাংশ, সারফেসের উপাংশ হচ্ছে এস কস থিটা। কারেন্ট যাচ্ছে কত? আই। তাহলে যে সমান হবে আই কারেন্ট যাচ্ছে বাই পারপেন্ডিকুলার এরিয়া। এ পারপেন্ডিকুলার মানে কি? প্রবাহের সাথে, প্রবাহের দিকে তলের অংশ, সেই অংশটাকে আমাকে নিতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম? এই এ পারপেন্ডিকুলার যেটা পেলাম সেটা হচ্ছে এস কস থিটা। তাহলে আই বাই এস কস থিটা সমান যে, এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু জে ইন্টু এস কস থিটা। তাহলে আই ইকুয়াল টু জে ইন্টু এস ইন্টু কস থিটা। মজার ব্যাপার হচ্ছে যে আই হচ্ছে স্কেলার রাশি, তার কারণ আমরা নানা রকম কোয়ালিটেটিভ দিয়েছি, এখানে কোয়ান্টিটেটিভ দিতে পারি। কারণ হচ্ছে জে হচ্ছে প্রবাহ ঘনত্ব ভেক্টর, প্রবাহ ঘনত্ব ভেক্টর, আর এস হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। যে ভেক্টরটার দিক কি? এর দিক কোন দিকে? এটা হচ্ছে প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহের যে দিক, সেই দিক বরাবর হচ্ছে জে এর দিক। তাহলে তার সাথে একটা অ্যাঙ্গেল করেছে, সেই অ্যাঙ্গেল অনুযায়ী এই যে অ্যাঙ্গেল বিটুইন জে অ্যান্ড এস, এইটা যদি আমরা মনে করি থিটা, তাহলে আমরা এই যে পার্টটা পাচ্ছি, এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি বলতো দেখি? আই ইকুয়াল টু জে এস কস থিটা যদি হয়, তাহলে এটা কি তোমার মনের মধ্যে একটা ইনস্টিগেট করছে যে কোনো ফর্মুলা লেখার জন্য? সেটা কি? ডট প্রোডাক্ট। একদম তাই। তাহলে আই ইকুয়াল টু প্রবাহিত তড়িৎ প্রবাহ সমান হচ্ছে জে
ডট এস। এই যে লজিক, এই লজিক থেকেও তোমরা বলতে পারো ম্যাথামেটিক্যালি যে কারেন্ট তড়িৎ প্রবাহ একটি স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ হলো প্রবাহ ভেক্টর এবং তল ভেক্টর এদের ডট গুণন বা স্কেলার গুণনে উৎপন্ন। স্কেলার গুণন, কারণ অবশ্যই এটা একটা স্কেলার রাশি হবে, তাই স্কেলার রাশি আমরা বলতেই পারি। কি হচ্ছে বেটা? ওই কি হচ্ছে? ওকে, তাহলে এখান থেকে তোমাদের প্রবলেম পড়তেই পারে। প্রবলেম এরকম ধরনের পড়তেই পারে যে মনে করো 5 অ্যাম্পিয়ার তড়িৎ জেড অক্ষ বরাবর একটি পরিবাহীর মধ্যে যাচ্ছে। ওই পরিবাহীর মধ্যে বা 5 অ্যাম্পিয়ার প্রবাহ নয়, তড়িৎ জেড অক্ষ বরাবর একটি পরিবাহীর মধ্যে দিয়ে যাচ্ছে। ওই পরিবাহীর মধ্যে একটি কাল্পনিক তল এস ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ মিটার স্কোয়ার কাল্পনিক তল। ওকে, ওই তলের মধ্য দিয়ে প্রবাহ ঘনত্বের মান 10 একক হলে 10 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার হলে প্রবাহিত পরিবাহীর মধ্যে দিয়ে মোট তড়িৎ প্রবাহ কত? বা ওই তল দিয়ে মোট প্রবাহ কত, পরিবাহীর মধ্যে দিয়ে নয়, ওই তল দিয়ে মোট প্রবাহ কত। এটা লিখতে অনেকক্ষণ টাইম লাগলো আমার, কিন্তু এখানে তোমার যেটা জানার দরকার, তোমাকে এখানে দিয়েছে একটা এরিয়া, দিয়েছে তোমাকে দিয়েছে একটা প্রবাহ ঘনত্ব মানে জে ভেক্টর, এরিয়া দিয়েছে মানে এস ভেক্টর দিয়েছে, তোমাকে চেয়েছে আই, এইটা চেয়েছে। সুতরাং বেশি কিছু ভাবার একদম দরকার নেই, এটা জাস্ট বসিয়ে দেবে জে ডট এস। এবার দেখো যে ভেক্টর দিয়েছে এখানে, তার ডাইরেকশনটা আমরা পাচ্ছি প্রথম লাইন থেকে, জেড অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে। আমরা জানি যে যে বরাবর তড়িৎ প্রবাহিত হয় সেটাই হচ্ছে কারেন্ট ডেন্সিটির ডাইরেকশন। তাহলে জে ভেক্টর সমান হবে 10 কে ক্যাপ, এত অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 10 কে ক্যাপ ডট এস মানে হচ্ছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এই দুটো গুণ করলে আমরা পাবো শুধুমাত্র কে ক্যাপ আর কে ক্যাপ থাকবে, 30 হবে, আর আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে অ্যান্সার হবে 30 অ্যাম্পিয়ার। এই অন্য করে মশা মারে না, যাও শুয়ে পড়ো, আমাকে এটা দিয়ে যাও, যাও। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আহ, যে বলে আমরা এখানে কি দেখলাম, প্রবাহ ঘনত্ব সম্বন্ধে একটা আইডিয়া আমরা পেলাম। যে এটার মান হচ্ছে আই বাই এ পারপেন্ডিকুলার, আর এটার সাথে কারেন্টের সম্পর্ক হচ্ছে আই ইকুয়াল টু জে ডট এ। যদি যদি
যে ধ্রুবক মানের হয়, নতুবা যেটা হবে সেটা হচ্ছে I ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন জে ডট দিয়ে। একদম একই জিনিস যেমন আমরা ক্যালকুলেট করেছিলাম ফ্লাক্স সমান তড়িৎ ফ্লাক্সের ব্যাপারে যা ক্যালকুলেট করেছিলাম তাই। তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে দেখো যখন ই ছিল ধ্রুবক মানের নয়, ধ্রুবক হবে। ই যখন ধ্রুবক ছিল তখন আমরা লিখেছিলাম ফাই সমান ই ডট এস। আর যখন ই ভেরিয়েবল ছিল, পরিবর্তনশীল ছিল বা অসম ছিল, সুষম ছিল না, তখন আমরা ফাই সমান লিখেছিলাম ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখানে একটা সারফেস ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রাল যদি বলে ক্লোজ, না হলে ক্লোজ ইন্টিগ্রাল না বললে ক্লোজ নয়, তাহলে এরকম একটা সারফেস ইন্টিগ্রেশন হতো। এখানেও একটা এরিয়া ইন্টিগ্রেশন হবে, সারফেস ইন্টিগ্রেশন হবে। এইটুকু আমরা আপাতত জানি। যদি কোনো প্রবলেম আসে তখন আমরা এটাকে এনকাউন্টার করব। এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা জায়গায় তড়িৎ যদি প্রবাহিত হয়, যদি তার দুই প্রান্তে ভি তোমার বিভব প্রভেদ হয়, তাহলে এই যে যেটাকে বলছি তার রাশিমালাটা ঠিক কেমন হবে কোন একটা পরিবাহীর ক্ষেত্রে সেটা আমরা নির্ণয় করব। তাহলে নেক্সট কাজ আমাদের কি? নেক্সট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এই জে এর প্রবাহ ঘনত্ব জে এর রাশিমালা নির্ণয় করব। কোন ক্ষেত্রে? একটা পরিবাহী, ধরে নাও এরকম একটা পরিবাহী রয়েছে, সেই পরিবাহীর ক্ষেত্রে আমরা নির্ণয় করব। কথার কথা ধরে নাও যে এই দিকটায় হচ্ছে পজিটিভ বিভব, আর এই দিকটায় ধরে নাও নেগেটিভ বিভব আছে। কি কি জিনিস ধরবো এখানে? খুব ইজি, প্রত্যেকটা জিনিস যেটা ধরবো, নাম্বার ওয়ান, ধরে নেওয়া জিনিসগুলো আগে আমরা দেখি। নাম্বার ওয়ান হচ্ছে স্মল এন। স্মল এন মানে হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। মুক্ত ইলেকট্রনের সংখ্যা। দু নাম্বার আমরা ধরেছি ভি ডি, এটা হচ্ছে অনুপ্রবাহের বেগ বা বিচলন বেগ। আর তিন নাম্বার হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে দেখো যদি এখানে এন খানা আমি তাহলে ধরে নিই, এবার আমি ক্যালকুলেশন কি করে করব? আমি ধরে নেব টি সময়ে কতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে, কতটা আধান প্রবাহিত হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি করে নির্ণয় করব? ক্যালকুলেশন কি করে করব? ক্যালকুলেশন করার সময় ফার্স্ট স্টেপে আমরা করব টি সময়ে প্রবাহিত আধান ক্যালকুলেট করব, সমান কত সেটা ক্যালকুলেট করব। কি করে করব? এইটা হচ্ছে তোমার একটা পরিবাহী, এর এরিয়া ধরে নাও এ, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এখানে প্রচুর ইলেকট্রন রয়েছে, প্রচুর অনেকগুলো ইলেকট্রন রয়েছে। তারা এই দিকটা যেহেতু পজিটিভ আমি বলেছি, ইলেকট্রনগুলো এইদিকে ড্রিফট হবে কত বেগে? ভিডি বেগে। তাহলে টি সময়ে ইলেকট্রন কণা বিচলিত হবে কতটুকু? সরে আসবে কতটুকু? বলো। টি সময়ে ইলেকট্রন সরে আসবে কতখানি? যদি তার বিচলনের বেগ হয় ভিডি, ভিডি হচ্ছে বিচলনের বেগ, তাহলে টি সময়ে কতটুকু বিচলিত হবে? কতটুকু সরে যাবে পজিটিভের দিকে?
ভিডি ইন্টু টি, কারণ বেগ ইন্টু সময়, এটা হবে আমার সরে সরে যাওয়া। তার মানে এখানে ধরে নাও একটা ইলেকট্রন কথার কথা এরকম জায়গায় ছিল, সে এতটা সরে এসছে, তাহলে এখানে কতটা ভলিউম তৈরি করবে? তাহলে ওই নাম্বার 2 ক্যালকুলেশনে হচ্ছে ওই টি সময়ে আয়তন কতখানি হবে, এই এরিয়া, এখানকার যত ইলেকট্রন আছে সবাই মুভ করে আসবে এতটা, তাহলে এইটা হচ্ছে আমার এরিয়া ডিভি। তাহলে ওই সময়ে টি সময়ে বিচলিত ইলেকট্রন দ্বারা, বিচলিত ইলেকট্রন সমূহ, ইলেকট্রন সমূহ যে আয়তনে মুভ করবে সেটা কতখানি হবে? তাহলে ভি ইন্টু ডি হচ্ছে এইটা, ভিডি ইন্টু টি। এটা আমি আবার আঁকছি, এইটা ধরে নাও এখান থেকে এই এরিয়াটা এখানে মুভ করেছে, এইটা হচ্ছে তোমার টি সময়ে বিচলিত হয়েছে ভিডি ইন্টু টি, এরিয়া হচ্ছে এ, তাহলে এখানকার আয়তন কত হবে? কত হবে আয়তন? তাহলে এ ইন্টু ভিডি ইন্টু টি, এটা হলো আয়তন। একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত ধরেছি? একক আয়তনে নাম্বার 3, তাহলে ওই নাম্বার 3 হচ্ছে ওই আয়তনে মোট ইলেকট্রন সংখ্যা কত, মোট ফ্রি ইলেকট্রন কত হবে? দেখো একক আয়তনে আমরা ধরেছি, একক আয়তনে ফ্রি ইলেকট্রন সমান এন, অতএব এ ভিডি ইন্টু টি আয়তনে ইলেকট্রন সংখ্যা কত হবে? এন এ ভিডি ইন্টু টি। তাহলে এইটুকু যদি ইলেকট্রন, এই এই যে মোট ইলেকট্রন, এই ইলেকট্রন সংখ্যায় এই পরিমাণ ইলেকট্রনই, এই পরিমাণ ইলেকট্রন টি সময়ে মুভ করলো, যেখান থেকে আমি দেখতে শুরু করেছি সেখান থেকে এত পরিমাণ ইলেকট্রন মুভ করেছে, তাহলে কতটা আধান মুভ হলো? নাম্বার 4, তাহলে টি সময়ে প্রবাহিত আধান কত হলো? বিজিত কি হবে? কিউ সমান, কিউ সমান ফার্স্ট চ্যাপ্টার বলেছিলাম, কিউ সমান তাহলে এন ইন্টু ই, নাম্বার যেটা এন ইন্টু ই, এটা হচ্ছে আমার এন, বড় হাতের এন মোট সংখ্যা, তার মানে এটা সমান হবে এন মানে হচ্ছে এন ইন্টু এ ইন্টু ভিডি ইন্টু টি ইন্টু ই। তাহলে এটা টি সময়, তাহলে একক সময়ে, অতএব একক সময়ে প্রবাহিত আধান কত হবে? একক সময়ে প্রবাহিত আধানকে আমরা কি বলি? এটাকেই আমরা তড়িৎ প্রবাহ বলি। তড়িৎ প্রবাহ সমান আই, আই ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি, তাহলে টি দিয়ে ভাগ করো, তাহলে কি দাঁড়াবে? টি দিয়ে ভাগ করলে টিটা উড়ে যাবে, তাহলে এন এ ভিডি ই, তাহলে এন ই এ ভিডি, তাহলে আই সমান দাঁড়ালো এন ই এ ভিডি। তাহলে প্রবাহ ঘনত্ব কত হবে? যে সমান হয় আই বাই এ পারপেন্ডিকুলার, এখানে আমি পারপেন্ডিকুলারটাকেই এ ধরেছি, তাহলে আই বাই এ সমান হচ্ছে এন ই এ ভিডি বাই এ, এই এ কেটে যাবে, তাহলে দাঁড়াবে যে সমান দাঁড়াবে এন ই ভিডি। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটার ভেক্টর রূপ যদি আমরা বলি তাহলে কি হবে? ভেক্টর রূপ যদি আমরা বলি তাহলে জে ভেক্টর সমান এন ই ভিডি ভেক্টর, কারণ ড্রিফট ভেলোসিটিটাই হচ্ছে ভেলোসিটি, যেটা হচ্ছে ভেক্টর, যেদিকে ড্রিফট হবে তার বিপরীত দিকে আমরা কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা বলবো, কিন্তু এক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ মাইনাস, সুতরাং ওটা ওর মধ্যে ঢুকে যাচ্ছে, মাইনাসটাকে আমরা প্লাসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ইলেকট্রনের অ্যাকচুয়ালি চার্জ তো মাইনাস,
তাহলে বাই এই মাইনাসের সাথে এই মাইনাস ভিডিটাকে গুণ করে দিলে তাহলে এই যে ডাইরেকশনটা চলে আসছে মাইনাস ভিডি। তাহলে জে ইকুয়াল টু এনি ভিটি ম্যাগনিচিউডের দিক দিয়ে এটা হবে। ম্যাগনিচিউড যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা হবে। বোঝা গেল না বোঝা গেল না বলো? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে এখানে আমরা নতুন একটা রাশি পেলাম, একটা নতুন রাশি সম্বন্ধে বললাম, কারেন্ট ডেন্সিটি, যেটা হচ্ছে জে ইকুয়াল টু আই বাই এ পারপেন্ডিকুলার। বুঝলাম এটা হচ্ছে ভেক্টর রাশি, এটার একক হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অন্যান্য গুলো লিখে নিও। এটার মাত্রা হবে I ইন্টু এল টু দি পাওয়ার -2, এবং এটার অনেকগুলো চেহারা, এই এক নাম্বার চেহারা। আবার এটাকে অন্যভাবে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে I দিয়ে, I ইকুয়াল টু জে ডট এ দিয়ে করা যায়, অর যদি ভ্যারিং হয় I ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএ করা যাবে, বা ডিএস, ডিএ না লিখে ডিএসও লিখতে পারো। আর 3 নাম্বার হচ্ছে এর মাইক্রোস্কোপিক যে এটার যে ব্যাখ্যা, সেটা হচ্ছে জে ইকুয়াল টু হচ্ছে এন ই ভিডি। এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতে পারে। তো এবার আমরা এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটার মধ্যে আমরা একটু জানার চেষ্টা করব যে ভিডি যেটা থাকে, অনুপ্রবাহের যে বেগ, সেটা কেমন হওয়া উচিত, কিরকম মানের হয়, একটু জানার চেষ্টা করব। তাহলে জে ইকুয়াল টু এনি ভিডি থেকে, ফ্রম জে ইকুয়াল টু, ওকে, পার্পল চোখের জন্য খারাপ, একবার নিচ্ছি, ওকে ওকে, ফ্রম জে ইকুয়াল টু এন ই ভিডি, এখান থেকে ধরে নাও একটা কেস স্টাডি করব, আমরা কেস স্টাডি করব, আমরা রাফ ভ্যালু অফ, এখান থেকে আমরা রাফ ভ্যালু অফ ভিডি সমান কত সেটা জানার চেষ্টা করব। ওকে, তো দেখো এখানে আমরা জানার চেষ্টা করব কি করে। ধরে নাও একটা কেস ধরছি যে একটা একটা তার আছে, সেই তারটার ধরে নাও এই প্রস্থচ্ছেদটা গোলাকার, প্রস্থচ্ছেদটা, এবং এর ব্যাসার্ধটা আর এমনই, আমি ক্ষেত্রফলই দিয়ে দিচ্ছি, আর বেশি ভাটাচ্ছি না। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান ধরে নাও 5 মিলিমিটার স্কোয়ার। ঠিক, এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আই, সেই আইটা ধরে নাও কথার কথা 50 অ্যাম্পিয়ার। তাহলে এবার প্রশ্ন করছে ভিডি সমান কত, আর এন এর মান একটা 10⁻18 হয় মোটামুটি, 10⁻28, সরি, এই এন এর মান ধাতুর জন্য মোটামুটি, এন এর মান মোটামুটি অফ দ্য অর্ডার অফ 10⁻28 মিটার টু দি পাওয়ার -3 হয়, মোটামুটি এই লেভেলের হয় ধাতুর জন্য। তাহলে ধাতুর জন্য 1 মিটার কিউবে 10⁻28 এইরকম পিসের মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে ড্রিফট ভেলোসিটি কত হবে ক্যালকুলেট করে দেখি আমরা কিরকম লেভেলের ড্রিফট ভেলোসিটি হয়। তাহলে এই ফর্মুলা থেকে দেখো ভিডি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তোমাদের, জে বাই এন ই, জে মানে আবার আই বাই এ, সমান আই বাই এন ই এ, আই সমান 50 অ্যাম্পিয়ার, এন সমান এইটা, ই সমান এইটা, এ সমান এইটা আমরা বসাবো। তাহলে দেখো আই সমান আমরা পেয়েছি 50 বাই এন সমান 10⁻28, ই মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, কিন্তু এ মানে হচ্ছে 5 মিলিমিটার স্কোয়ার, মানে 5 ইন্টু 10⁻−6, এত মিটার পার সেকেন্ড। তাহলে এত মিটার পার সেকেন্ড হলে কত হয়, এখানে ধরো 5 5 আর এটা কাটলাম, তাহলে এটা হলো 10 ধরে নাও,
আর এখানে 1.6 থাক, ওটা 1.6 ধরছি, তাহলে 6, আর এটা হচ্ছে 6, এটা 10 টু দি পাওয়ার 9, 3, তাহলে 6 বাই, মোটামুটি 6 বাই 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড, মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড। তোমরা দেখে নিও ক্যালকুলেশনটা। তার মানে যদি মিলিমিটারে যদি ধরি, তাহলে 6 মিলিমিটার পার সেকেন্ড, একটা বিরাট বড় জিজ্ঞাসা। তাহলে এত স্লো, ড্রিফটটা এতটাই স্লো। আর ইলেকট্রনের তাৎক্ষণিক বেগ কেমন হয়, যদি তোমাদেরকে একটা আইডিয়া দিই, এই যে ইলেকট্রন গুলো ড্রিফট করছে এরকম করে, তার এই এ থেকে বি তে, এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটা ধরে নাও সি, এটা ধরে নাও ডি, এটা ধরে নাও ই। তাহলে ইলেকট্রনের এটা যদি পাথ হয়, তাহলে এ বি বরাবর, বিসি বরাবর, সিডি বরাবর, ডিই বরাবর এর তাৎক্ষণিক বেগ যদি আমরা দেখি, ধাক্কা যখন খাচ্ছে তখন নয়, তাৎক্ষণিক বেগ যদি দেখি, তাহলে দেখবো আলোর বেগের প্রায় ওই 1/10 থেকে আলোর বেগের প্রায় 8/10 বা 9/10 এরকম স্পিড। তার মানে কি, অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। বা একটা অর্ডার আমি কাটিয়ে দিলাম, আমি ধরে নাও তার চেয়েও কম লিখছি, 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। তাহলে যে ইলেকট্রন ছটফট ছটফট করে, তার এত ট্যালেন্ট, প্রচন্ড ছটফট ছটফট করে, তার স্পিড হচ্ছে 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। সে এতগুলো নিউক্লিয়াসের দ্বারা বারবার অ্যাট্রাক্টেড হয়ে যখন সে দিকভ্রষ্ট হয়, তখন তার স্পিড হয়ে যায় কত, 6 মিলিমিটার পার সেকেন্ড। এখান থেকে আমাদের কিন্তু শিক্ষা নেওয়া দরকার, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, যে একজন দারুণ অঙ্ক পারে, একখানা পারে, কিন্তু তারপর 50 মিনিট আর অঙ্ক করে না, তার ফোকাসই নেই। তাকে বন্ধু ডাকলেও চলে যায়, খেলতেও যায়, ঘুরেও বেড়ায়, সবকিছুই করে, তার কিন্তু আলটিমেট তার জীবনের স্পিড কিন্তু দাঁড়িয়ে যাবে এতটাই কম, 6 মিলিমিটার পার সেকেন্ড। ইলেকট্রন এর স্পিড এত কমে গেল, তার কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্স এবং ওর আশেপাশে থাকা যে নিউক্লিয়াস গুলো, আশেপাশের যে নিউক্লিয়াস গুলো আছে, বা আয়ন গুলো আছে, বা অ্যাটম গুলো আছে, সেই অ্যাটম গুলো তাদের নিজস্ব তাপমাত্রার জন্য কাঁপে। আর সেই কম্পমান যে অ্যাটম, আয়ন কোর, পজিটিভ আয়ন কোর বা নিউক্লিয়াস যেগুলো রয়েছে, তার সাথে ধাক্কা পাওয়ার জন্য সে ডিস্ট্রাক্টেড হয়। সো এনি কাইন্ড অফ ডিস্ট্রাকশন অলওয়েজ তোমার স্পিড কমিয়ে দেবে। ওকে, এবার আমরা একটা কম্পারিজন করি, এবার আমরা একটা প্রশ্ন করি, যদি এতই স্পিড কম হয়, ভিডি যদি এতটাই কম হয়, তবে সুইচ অন করার সাথে সাথে, উম, সুইচ অন করার সাথে সাথে লাইট অন হয়ে যায় কেন? আমরা বুঝলাম যে এই ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহের জন্যেই কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আমরা আগে ফান্ডাগুলো বলি। অনুপ্রবাহের জন্যই, অনুপ্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়, এটা আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই অনুপ্রবাহের বেগ আমরা ক্যালকুলেট করলাম, এর বেগ এর বেগ হচ্ছে খুবই কম, 1 সেকেন্ডে মিলিমিটার ডিস্টেন্স যাচ্ছে। তাহলে যদি 1 মিটার যদি ডিস্টেন্স হয়, তাহলে অ্যাটলিস্ট 1000 সেকেন্ড লাগার কথা, না লাগলেও 10 সেকেন্ড লাগবে বা 20 সেকেন্ড লাগবে। কারণ সুইচ দেওয়ার পর বলবে জ্বললো রে জ্বললো রে জ্বললো রে, শব্দের বেগের চেয়েও কম, অনেক কম। তার মানে আমি সুইচ টিপলাম, তারপর আমি দৌড়ে চলে যেতে পারবো, তার থেকে আগে নিয়ে বাল্বটা লাগাতে পারবো এক জায়গায়। সুজিত, সেটা কি তুমি পারো? তোমরা কেউ পারো? নর্মদা, পারিস?
তাহলে কেন হয়? কেউ বলতে পারবে? সুমিয়া বলতে পারবে? এর বেগ খুবই কম। নেহি, সঠিক হলো না খুব একটা। আরেকটু ভাব। তাহলে এটা তোমরা ভেবো। এটা ঝড়াম করে অ্যান্সার আমি দেবো না। বলো আর কিছু কেউ বললে বলো। না, রোদ তো রোধের মতন, যত দৈর্ঘ্য বাড়বে তত রোদ বেড়ে যাবে। আমি যদি এখানে লাইট জ্বালায় ফট করে, আমি এই যে কথাগুলো তোমার, যদি আমাদের কথাগুলো বলার সাথে আমার বলা যায় না, যখনই লাইট জ্বালায় বড়, তোমার ধরে না একটা বড় গ্রাউন্ড আছে, তার তোমাকে বড় লাইট গুলো জ্বালাতে হবে। সেই তাদের তারের দৈর্ঘ্য তো অনেক। তা বিচলন বেগ যদি ওরকম হয়, তাহলে তো তোমার ধরে নাও সকালবেলায় আলো জ্বালিয়ে রেখে দিতে হবে, তারপরে ধরে নাও 2 ঘন্টা পর আলো জ্বলে উঠবে ফটফট করে। তা কি হয় না? সঙ্গে সঙ্গে জ্বলে যায়। কেন? এটা তোমার ভেবো। ইটস ভেরি সিম্পল। কিন্তু এটা তোমাদের মাথায় ভেজানোটা দরকার। ওকে, নেক্সট। নেক্সট দেখো, এটা তোমরা তোমাদের যা আইডিয়া, যা মনে হবে আমাকে ভয়েস করে পাঠিও, ইন্ডিভিজুয়ালি পাঠিও। কারোর লজ্জা দুঃখ ঘৃণা হওয়ার দরকার নেই। সিম্পল জিনিস সিম্পলি তোমরা জানবে। এবার আমরা পড়বো এই বিচলন বেগ সম্বন্ধে আর একটু ডিটেলসে। বিচলন বেগ সম্বন্ধে আমরা একটু পড়বো, যে এটা অ্যাকচুয়ালি কিরকম হয়, অ্যাকচুয়ালি এটা কিরকম, এটা কেন তৈরি হয়। কেন তৈরি হয় যদি জিজ্ঞেস করি, তার অ্যান্সার কি হবে? বিচরণ বেগ কেন বা কখন তৈরি হয়? কেন বলছি না, ধর কখন তৈরি হয়, কখন বা কেন তৈরি হয়? বিচলন বেগ পরিবাহীর মধ্যে কি সব সময় পাওয়া যায়, না কিছু স্পেশাল কেসে পাওয়া যায়? কখন পাওয়া যায় কেউ বলতে পারবে? কোন একটা লোহা আছে, একটা লোহা আমার হাতে আছে, এর মধ্যে কি বিচলন বেগ দেখতে পাবো? একদম তাই। তাহলে রিকোয়ারমেন্ট হচ্ছে দুই প্রান্তের বিভব প্রভেদ দরকার। দুই প্রান্তের বিভব প্রভেদ দরকার। দুই প্রান্তে বিভব পার্থক্য তৈরি করলে তবেই হয়। তৈরি করলে এটা হয়। তাহলে দুই প্রান্তে যদি বিভব পার্থক্য সৃষ্টি করো, সাপোজ ধরে নাও এটা হচ্ছে পরিবাহী, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, এই দুই প্রান্তে আর এর দৈর্ঘ্য ধরে নাও এল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নাও এ, দুই প্রান্তের বিভব প্রভেদ ধরে নাও ভি, দুই প্রান্তের বিভব প্রভেদ সমান ধরে নাও প্রভেদটা হচ্ছে ভি। তাহলে বলো তো দেখি, ধরে নাও এটা পজিটিভ, ধরে নাও এটা নেগেটিভ, তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে যাবে? তড়িৎ ক্ষেত্র বাম থেকে ডানে যাবে, না ডান থেকে বামে যাবে? তড়িৎ ক্ষেত্রের দিক কি হবে এর মধ্যে? লেফট টু রাইট না রাইট টু লেফট? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? কি বলছো, লেফট টু রাইট? ভেরি গুড। তার কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড যেদিকে আমরা বলরেখা আঁকি সেই দিক বরাবর যায়, পজিটিভের দিকে পজিটিভ হবে, নেগেটিভের দিকে নেগেটিভ হয়, তার কমছে। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এরকম হয়, আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। এই ইলেকট্রিক ফিল্ডের মান যদি ই হয়, তাহলে ই সমান কি হবে? ই এর ম্যাগনিটিউড কত হবে, মান কত হবে? ই এর মান হবে বিভবের প্রভেদ বাই দূরত্ব, এই এল। তাহলে ভি বাই ডি, ডি দিচ্ছি ধর, বা এল বইয়ে কি দেওয়া আছে, বইয়ে এল দেওয়া আছে, তাহলে এলই দিচ্ছি, ছোট হাতের এল দিয়েছে, এই এল। এইটা হচ্ছে বিভব প্রভেদের জন্য, বিভব প্রভেদের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, সৃষ্ট তড়িৎ ক্ষেত্র এইটা হচ্ছে তোমার এরকম। নাও, নাও, এবার এবার দেখো, একটা ইলেকট্রন
কেন ড্রিফটেড হচ্ছে? বিভব পার্থক্য তৈরি হলে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্র একটা তড়িৎ বল দিচ্ছে। তাহলে বিভব পার্থক্য তৈরি হলে এটাকে যদি আমরা ভেঙে বলি যে বিচলন বেগ কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তৈরি হয়, যদি আমরা ভাবি, তাহলে আমরা এটাকে ডিটেলসে লিখতে পারি। বিভব পার্থক্য আমরা দিচ্ছি, তার ফলে যেটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হচ্ছে, তার ফলে ই ইন্টু ই একটা তড়িৎ বল হচ্ছে, সেই তড়িৎ বলের দরুন ইই বাই ইই বাই এম, এম মানে ইলেকট্রনের মাস, এটাকে কি বলবো? ই বাই এম টাকে কি বলবো? ই বাই এম টাকে কি বলবো? ত্বরণ সৃষ্টি হচ্ছে। এই ত্বরণের জন্য সে একটা বেগ পাচ্ছে, যে বেগটা আবার যখন সে ফটাস করে ধাক্কা খাচ্ছে, তখন কিন্তু সে আবার জিরো থেকে শুরু করছে। তাহলে একটা ধাক্কা জাস্ট খেলো যখন ইলেকট্রন, তখন জাস্ট ধাক্কাটা যখন ইলেকট্রনটা খেলো, তখন ও জিরো বেগ কোন একটা ডাইরেকশনে। তারপর ও কোনো ওই ইলেকট্রিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হলো। অ্যাট্রাক্টেড হওয়ার পর পরের যে ধাক্কাটা খাবে, তার আগে পর্যন্ত তার একটা বেগ বৃদ্ধি হবে। সেই বেগটা হচ্ছে তোমার আমার হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তাহলে ভিডি সমান, তাহলে এখানে আমরা দিচ্ছি এই বেগটা হচ্ছে, ধরে নাও আমরা লিখছি একটা বেগ পাচ্ছে ভি। তাহলে ইলেকট্রনের যদি আমি ধরি এরকম এরকম বিভিন্ন দিকে যাচ্ছে, বিভিন্ন দিকে ও ঘুরে বেড়াচ্ছে, তাহলে কোনো একটা মোশন যেটা হচ্ছে, সেই মোশনে ধরে নাও কলিশন, জাস্ট আফটার কলিশন, এর বেগ হচ্ছে ইউ সমান 0। আর এক একটা কলিশনের মধ্যে যে ডিস্টেন্স, টাইমের তফাৎ, দুটি পর পর দুটি পর সংঘর্ষের মধ্যবর্তী যে সময়, মধ্যবর্তী গড় সময় যেটা, সেই গড় সময়টাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। কারণ সেটা রিল্যাক্সলি ও কিন্তু মুভ করতে পারে। রিল্যাক্সেশন টাইম, বাংলায় এটাকে বলা হয় শ্লথন কাল। সর্বনাশ, শ্লথন কাল, এটাকে আমরা টাউ বলে নির্দেশ করব। তাহলে দেখো, একটা জাস্ট আফটার কলিশন এর বেগ হলো ইউ, ধরে নাও এর বেগ ওই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে গেল, তখন ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস এ টাউ। তাহলে এই ভিটা হচ্ছে পরের কলিশন হওয়ার আগের বেগ, পরের কলিশনের ঠিক আগের বেগ। মোটামুটি গড়, কারণ আমি জানি না ঠিক সবসময় কত টাইম পর খাবে, এগুলো গড়, গড় বেগ বা একটা বেগ। তাহলে এই ইউটা 0, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ভি সমান পাচ্ছি এ ইন্টু টাউ। তাহলে প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ হলো ভি। এটা হচ্ছে প্রাথমিক বেগ, এটা হচ্ছে অন্তিম বেগ। তাহলে গড় বেগ কত হবে? গড় বেগ সমান হবে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। এই যে গড় বেগ, এটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো ইউ মানে 0 প্লাস এ টাউ বাই 2। তার মানে এইটা হচ্ছে ভি অ্যাভারেজ সমান হচ্ছে এ টাউ বাই 2। এই যে গড় বেগটা হচ্ছে, এটাই হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি। এটাকেই আমরা ড্রিফট ভেলোসিটি বলবো। হুম, এনিওয়ে, এটা হচ্ছে গড় বেগ, আর এইটা হচ্ছে তোমার ড্রিফট বেগ।
যেটা ম্যাক্সিমাম হবে সেটা হচ্ছে ড্রিপ বেগ। তাহলে ম্যাক্সিমাম স্পিড যেটা হবে সেটা হচ্ছে ভিডি, সেটা হচ্ছে তোমার এ ইন্টু টাউ। এ মানে কত? এ সমান হচ্ছে তড়িৎ বল বাই ভর, তার মানে হচ্ছে ইই বাই এম, এটা হচ্ছে এ। তাহলে ভিডি ইকুয়াল টু, এখানে আমরা লিখতে পারি ভিডি ইকুয়াল টু ইই বাই এম ইন্টু টাউ। তার মানে আমরা লিখতে পারি, হ্যাঁ হ্যাঁ, ভিডি ইকুয়াল টু হচ্ছে ই টাউ বাই এম ইন্টু ই। এখান থেকে আমরা যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যত বেশি ইলেকট্রিক ফিল্ড তত বেশি কিন্তু ড্রিপ ভেলোসিটি। যেহেতু ই টাউ আর এম এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি? ই মানে ইলেকট্রনের আধান, টাও মানে মোটামুটি গড় স্লথনকাল, আর এম মানে হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমি এখান থেকে বলতে পারি ভিডি ইজ প্রপোর্শনাল টু ই। তার মানে কি? বিচলন বেগ কিন্তু বিভব প্রভেদের দরুন উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের মানের সমানুপাতিক হবে। এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, অতএব বিচলন বেগ তড়িৎ ক্ষেত্রের সাথে সাথে সমানুপাতিক। যদি ধরে নাও তুমি নদীর উচ্চ গতিতে কাউকে ছেড়ে দেওয়া হয়েছে 20 মিনিট, আর নদীর মোহনায় কাউকে 20 মিনিট ছেড়ে দেওয়া হয়েছে, কোন ক্ষেত্রে বেশি বিচলিত হবে? সে যদি বল আছিস, পালিয়েছে। আর কেউ কেউ আছিস, কে আছিস বল? নদীর উচ্চ গতিতে কোনো একটা ব্যক্তিকে ফেলে দেওয়া হয়েছে আর নদীর মোহনায় ফেলে দেওয়া হয়েছে, দুই ক্ষেত্রেই আমি একই টাইম ওয়েট করলে কোন ক্ষেত্রে বিচলন হওয়ার হারটা বেশি হবে? তার কারণ স্পিড বেশি, কারেন্ট বেশি, হ্যাঁ কি না? হ্যাঁ তো সেরকমই হচ্ছে, ওক্ষেত্রে যেমন কারেন্ট হচ্ছে নদীর স্রোতটা হচ্ছে তোমার বিচলনের কারণ, এক্ষেত্রে কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যত বেশি বেশি হবে ড্রিপ ভেলোসিটি তত বেশি বেশি হবে। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, ভিডি ইজ প্রপোর্শনাল টু ই, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা আছে ভিডি, এইটা হচ্ছে মিউ ইন্টু ই। মিউ হচ্ছে তোমার কনস্ট্যান্ট, একে বলা হয় মোবিলিটি মানে সচলতা। কোন একটা পরিবাহীর, কোন একটা ইলেকট্রনের সচলতা, এটা কি করে আমরা পাবো? তাহলে মিউ সমান হচ্ছে ভিডি বাই ই। তাহলে সচলতা বলে আমরা নতুন একটা টার্ম পেলাম। কি এখানে বোঝা গেল? যদি ই সমান 1 ইউনিট হয়, মিউ সমান হচ্ছে ভিডি। তার মানে কি? যদি আমি একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দুই পৃষ্ঠে প্রদান করি, তাহলে যে বিচলন বেগ সৃষ্টি হবে সেটাই হচ্ছে ইলেকট্রনের সচলতা। তাহলে একক তড়িৎ ক্ষেত্র সৃষ্টিতে সৃষ্ট বিচলন বেগ, এটা সমানই হচ্ছে সচলতা। আবার আমি আগে দেখো ক্যালকুলেট করে দেখেছি, প্রিভিয়াস পেজে আমি যেটা ক্যালকুলেট করে দেখেছিলাম, প্রিভিয়াস পেজে সেখানে আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম ভিডি সমান ই টাউ বাই এম ইন্টু ই। এইটা ধরে নাও 1 নাম্বার ইকুয়েশন, এইটা ধরে নাও 2 নাম্বার ইকুয়েশন। এই দুটো থেকে কিন্তু আমরা লিখতে পারি, তাহলে ভিডি ইকুয়াল টু পেলাম মিউ ই, ভিডি ইকুয়াল টু আমরা পেলাম ই টাও বাই এম ইন্টু ই।
এই দুটোকে তুলনা করলে আমরা যেটা পাবো, এখানে শুধুমাত্র কতগুলো ইকুয়েশন, মিউ সমান হচ্ছে ই টাও বাই এম। তাহলে মোবিলিটি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি মোবিলিটি মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। তাহলে যার মাস যত কম হবে সে তত মুভ করবে, এক নাম্বার। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দু নাম্বার হচ্ছে মোবিলিটি ইজ প্রপোর্শনাল টু টাও। রিল্যাক্সেশন টাইম যত বেশি হবে, শ্লথন কাল যত বেশি হবে, তত বেশি বেশি কিন্তু সে মোবিলিটি হবে, সে তত বেশি বেশি যাবে। এবার রিল্যাক্সেশন টাইম বেশি করতে গেলে সংঘর্ষের সংখ্যা বাড়বে না কমবে? রিল্যাক্সেশন টাইম যদি আমি বেশি বেশি করতে চাই, তাহলে সংঘর্ষের পরিমাণটা সময়ের সাপেক্ষে বাড়াবো না কমাবো? কমাবে। যদি সংঘর্ষ অনেক পরে পরে হয়, তাহলে ও রিল্যাক্সলি অনেকটা টাইম ধরে যাবে, তার মানে তার রোধ কম হবে। তাহলে রোধ যদি কম হয়, তাহলে এইটা মানে হচ্ছে টাও বাড়লে মিউ বাড়ে। টাও কখন বাড়ে? টাও কখন বাড়ে? যখন কম সংঘর্ষ হয়। মানে কি? রোধ কম হয়। তাহলে এমন একটা পরিবাহী নিলাম যার রোধ কম, তার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের মোবিলিটিটা বেশি হবে। এমন একটা ইলেকট্রন ছাড়াও তো আরো অনেক ধরনের, তোমরা যখন আমরা মডার্ন ফিজিক্স পড়বো, মডার্ন ফিজিক্স যখন পড়বো এবং তার মধ্যে সেমিকন্ডাক্টর যখন পড়বো, অর্ধ পরিবাহী যখন আমরা পড়বো, তখন দেখবো শুধুমাত্র ইলেকট্রনই যে তড়িৎ পরিবহন করে তা নয়। পরিবাহী শুধুমাত্র পরিবাহক যারা, চার্জ কেরিয়ার যারা, তারা শুধুমাত্র ইলেকট্রন তা নয়। ইলেকট্রন ছাড়াও হোল বলে এক ধরনের পরিবাহী আছে যারা ধনাত্মক। ইলেকট্রন যেমন ঋণাত্মক, হোলস গুলো হচ্ছে পজিটিভ। এরাও তড়িৎ পরিবহন করে, এরাও তড়িৎ পরিবহন করে, দুজন দুই দিকে যায়। দেখা যায় দেখা যায় কার্যকরী ভর এদের দুজনের মধ্যে, কার্যকরী ভর ইলেকট্রনের কম, ইলেকট্রনের কম। তাই এই যে পয়েন্ট এ যেটা আমরা লিখেছি, এই পয়েন্ট এ থেকে, এখান থেকে এই ফান্ডাটা নিয়ে আমরা কিন্তু বলতে পারি যে ইলেকট্রনের মোবিলিটি কিন্তু হোলের থেকে অনেক বেশি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইলেকট্রনস মোবিলিটি ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ হোলস। এই ধরনের কিন্তু প্রশ্নের অ্যান্সার শুধুমাত্র এই ইকুয়েশন থেকেই আমরা দিতে পারি। নেক্সট, ছোট 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 কিছু ইকুয়েশন, এগুলো থেকে যে কোনো একটা, যে কোনো সাথে জুড়ে দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারো। হোমওয়ার্ক তোমাদের এখানে একটা ছোট্ট করে দিয়ে দিই। হোমওয়ার্ক, নতুন রাশি এলো সচলতা। সচলতা এর মোবিলিটি যেটা এলো, মোবিলিটি তার একক, মাত্রা, এগুলো তৈরি করে নেবো। ওকে, এরপর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে দেখো জে ইকুয়াল টু আমরা পেলাম এন ই ভিডি, আবার আমরা পেলাম ভিডি ইকুয়াল টু আমরা পেলাম ই টাও বাই এম ইন্টু ই। তাহলে আমরা এই দুটো থেকে লিখতে পারি, এই 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটোর মধ্যে থেকে আমরা লিখতে পারি ইউজিং 2 in 1। 2 নাম্বার সমীকরণটা 1 নাম্বারে যদি আমরা ব্যবহার করি, তাহলে পাবো জে সমান এন ই ইন্টু ভিডির মানটা এখানে বসাচ্ছি ই টাও বাই এম ইন্টু ই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে আমরা লিখতে পারি জে সমান এন ই স্কোয়ার টাও বাই এম ইন্টু ই। এই একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ডেন্সিটি আর তড়িৎ ক্ষেত্র, এদের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে, যার ধ্রুবকটা হচ্ছে এইটা। এই যে জিনিসটা, এটাই হচ্ছে ওহমের সূত্র, মাইক্রোস্কোপিক ওহমের সূত্র। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পেলাম জে সমান এন ই স্কোয়ার
টাউ বাই এম ইন্টু ই। এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে রেড যে এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এন কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার ধাতুর জন্য, টাউ কনস্ট্যান্ট কোনো একটা পার্টিকুলার ধাতুর জন্য, ইলেকট্রনের জন্য তো সবসময় ভর কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে জে ইজ প্রপোর্শনাল টু ই। এটাই বেসিক্যালি কোনো পরিবাহীর জন্য জে ইজ প্রপোর্শনাল টু ই, এটাই হচ্ছে ওহম সূত্রের মাইক্রোস্কোপিক চেহারা। এটাই ওহমের সূত্র। এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা হয় এক্ষেত্রে, ওহমের সূত্রের ক্ষেত্রে সেটা হয় সিগমা। সিগমা ইন্টু ই হয়, যেখানে সিগমা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবাহিতাঙ্ক। তাহলে এই দুটো থেকে কম্পেয়ার করে, এটা যদি 3 নাম্বার বলি, এটা যদি 4 নাম্বার বলি, তাহলে 3 আর 4 কে কম্পেয়ার করলে আমরা কি লিখতে পারি? 3 আর 4 থেকে আমরা লিখতে পারি যে পদার্থের বা পরিবাহীর পরিবাহিতাঙ্ক সিগমা সমান এন স্কোয়ার টাউ বাই এম। তাহলে বলো তো দেখি রোধাঙ্ক কত হবে? পরিবাহিতাঙ্ক যদি এটা হয় তাহলে রোধাঙ্ক কত হবে? অনন্য হবে, এম বাই এন স্কোয়ার টাও হবে। অতএব পরিবাহীর রোধাঙ্ক যেটা হবে রো সমান হবে 1/σ। সো রো ইকুয়াল টু হবে এম বাই এন স্কোয়ার টাউ। এটা হচ্ছে রোধাঙ্ক। দেখো এই যে এম, ই, টাউ এগুলো সব ইন্টারনাল ব্যাপার। কোন একটা পরিবাহী স্পেসিফিক এন যেটা আছে, যে কতগুলো মুক্ত ইলেকট্রন পার ইউনিট ভলিউম পাবো, সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা ডিপেন্ড করবে না তোমার অন্য কিছু বাহ্যিক প্যারামিটারের উপর। এন নির্ভর করবে, স্মল এন নির্ভর করবে শুধুমাত্র পরিবাহীর প্রকৃতির উপর, কোন পরিবাহী তার উপর। তাও নির্ভর করবে যে সেই পরিবাহীর ক্রিস্টাল গঠন এবং তার তাপমাত্রা কেমন। তাপমাত্রা যদি বেশি হয় তারা ওরা বেশি অসিলেট করবে, বেশি কলিশন হবে, তাও কমে যাবে, রো বেড়ে যাবে। যদি তাপমাত্রা কম হয় তাহলে সেক্ষেত্রে অসিলেশন একটু কমবে, অ্যামপ্লিচিউডটা কমবে। অ্যামপ্লিচিউড যদি কমে তাহলে ধাক্কা সংখ্যা কমবে, তাহলে টাও বাড়বে, তাহলে রো কমবে। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্ক নাম্বার 2। প্লিজ ফিল the dependence of rho and sigma with n and tau as well as temperature। তাহলে তাপমাত্রার সাথে, টাও এর সাথে, এন এর সাথে ডিপেন্ড করে কেমন ভাবে, এবং এদের সিগনিফিক্যান্স, তাৎপর্যটা কি। এমনি কি একটা ইকুয়েশন দেখবো আর মুখস্থ করে নেবো? তাহলে তো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো না। আমাকে তো ইন্টারপ্রেট করতে হবে। আমি তো ভালো ফিজিসিস্ট হতে পারবো না। আমি পরে ভালো করে বিজ্ঞান বুঝতে পারবো না। সো আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। তার মানে রো রেজিস্টিভিটি যে ফর্মুলা ডান পক্ষে দেওয়া আছে, বা সিগমা যে কন্ডাক্টিভিটি, তার যে ইউনিটটা এখানে দেওয়া আছে এন স্কোয়ার টাও বাই এম, এখানে কিন্তু যা প্যারামিটার ডান দিকে আছে সেটা কোনোভাবেই পদার্থের সাইজ, পদার্থের বাহ্যিক জিনিস কারোর উপর নির্ভর করে না। কি কি জিনিসের উপর নির্ভর করে? এই এনটা নির্ভর করে, এই দুটো তো এমনি ধ্রুবক, এই দুটো এমনি বাদ দিয়ে দাও ধ্রুবক, কিন্তু এই এনটা, এই যে এন, এই এনটা নির্ভর করে পরিবাহীর উপর। কপারের যত হবে লোহার ততগুলো হবে না, গোল্ডের ততগুলো হবে না, প্ল্যাটিনামের বেশি হবে, অ্যালুমিনিয়ামের কপারের থেকে বেশি হবে কিন্তু প্ল্যাটিনামের থেকে কম হবে। এইভাবেই কিন্তু এন ডিফাইন্ড হয়। আর টাউটা কি? টাউটা হচ্ছে তার
ক্রিস্টাল স্ট্রাকচারের উপর নির্ভর করে, আর তার সাথে সাথে টাউটা নির্ভর করে কার সাথে? তাপমাত্রার সাথে। এইটা হচ্ছে পুরোপুরি ম্যাটেরিয়ালটার উপর নির্ভর করে। এই টাউটা নির্ভর করে ম্যাটেরিয়ালের উপর অবশ্যই, ম্যাটেরিয়ালের স্ট্রাকচারের উপর, ক্রিস্টাল স্ট্রাকচার কেমন তার উপর। কারণ আমরা জানি যে এমন কিছু পদার্থ আছে যারা sp2 sp3 সমস্ত রকম হাইব্রিডাইজ হতে পারে। যেমন ধরে নাও কার্বন, যদিও এটা পরিবাহী নয়, তাও ক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্বন যখন গ্রাফাইট হয়, যখন সে sp2 হাইব্রিডাইজড হয়, তখন তার ওই যে পাই বন্ডটা বন করে ঘুরে এখানে ওখানে যেতে পারে, মুভ করতে পারে, তার জন্য ও পরিবাহী হয়ে যায়। কিন্তু যখন আমি সঙ্গে সঙ্গে দেখি, যখন আমি কার্বনের আরেকটা অ্যালোট্রপ যখন দেখছি, যেটা হচ্ছে হীরা, যেখানে sp3 হাইব্রিডাইজ, সেখানে কোনো রকম কোনো সিগমা বন্ডের সাথে পাই বন্ডের কোনো অ্যাভেলেবিলিটি নেই, সেক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে কঠিন ধাতু এবং সবচেয়ে বাজে তড়িৎ পরিবাহী এবং কিন্তু সবচেয়ে বাম্পার হিট পরিবাহীর একটা ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেল। ওকে, তো টাও শুধুমাত্র স্ট্রাকচারের উপর নয়, তার সাথে সাথে টেম্পারেচারের উপর নির্ভর করে এই ফিলিংস গুলো, রাইট ডাউন দা ফিলিংস। ওকে, এবার আমি জাস্ট যেটা বুঝলাম সেটাকে প্রমাণ করব, যে আমরা ধরলাম যে ওহমের সূত্রের আণুবীক্ষণিক রূপ, ওহমের সূত্রের ভেক্টর রূপও অনেকে বলে, ভেক্টর রূপ বা আণুবীক্ষণিক রূপ যেটা আমরা পেলাম, অনেকে আবার বলে আণুবীক্ষণিক রূপ, যে যেমন ফিলিংস করে, সেটা হচ্ছে যে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। এই যে জিনিসটা, আর তার আগে আমরা পূর্বে এতদিন পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম, ওহমস ল যেটা পড়েছিলাম, সেই ওহমস ল আমার ছিল কি? ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে নিশ্চয়ই দুটোই যেহেতু ওহমের সেই একই তড়িৎ প্রবাহের জন্য সূত্র, তো দুটো একই ধরনের স্টেটমেন্ট হওয়া উচিত এবং দুটো একটা অন্যটার করেসপন্ড করা উচিত। তাহলে আমরা এখানে একটা প্রমাণ করার চেষ্টা করব। প্রমাণ করো জে ইকুয়াল টু সিগমা ই এবং ভি ইকুয়াল টু আই আর একই সমীকরণ। তাহলে আমি এখান থেকে এটাকে এখানে যাওয়ার চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে আমি জে ইকুয়াল টু সিগমা ই থেকে শুরু করব, ভি ইকুয়াল টু আই আর এ যদি পৌঁছে যায়, তাহলে আমি বিপরীত দিকেও পৌঁছাতে পারবো। তাহলে আমি বলবো একই, কিন্তু একটা ভেতরের গল্প বলছে, কন্ডাক্টিভিটি বলছে, কারেন্ট ডেন্সিটি বলছে, ইলেকট্রিক ফিল্ড বলছে, ভোল্টেজ বলছে না। তো যে প্যারামিটার গুলো ভেতরে ভেতরের গল্প, আর ভি আই আর এগুলো ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি। তাহলে দুটো আলাদা আলাদা রকম ভাবে ওহমের সূত্রটাকে আমরা বলতে পারি। তাহলে এটাকে আমরা কি বলবো? জে ইকুয়াল টু সিগমা ই থেকে শুরু করি, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। এটা প্রমাণ করার জন্য এটা টু ভি ইকুয়াল টু আই আর যে প্রমাণ করব, তার জন্য আমরা একটা পরিবাহী ধরে নিই। একটা পরিবাহী ধরছি যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী। এই পরিবাহীর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কি কি জিনিস কিছু ধরে নিতে হয়। এক নাম্বার হচ্ছে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরে নিলাম এল হচ্ছে এর দৈর্ঘ্য, লেংথ। এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে, আই হচ্ছে প্রবাহিত কারেন্ট বা তড়িৎ প্রবাহ, যে হচ্ছে কারেন্ট ডেন্সিটি, প্রবাহ ঘনত্ব। তাহলে দেখো এই পরিবাহীর রোধ, এটা যদি এ এরিয়া হয়, এল দৈর্ঘ্য হয়, এর রোধ, দুই প্রান্তের রোধের ফর্মুলা কি হবে? দুই প্রান্তের রোধ কি হবে প্রিয়ন্তন? আর ইকুয়াল টু হবে। আবার রো নয়, আমার এখানে সিগমা আছে, তাহলে সিগমার জায়গায় আমি কি লিখতে পারি? তাহলে আর ইকুয়াল টু 1/সিগমা ইন্টু এল বাই এ। তাহলে আমি লিখতে পারি এখান থেকে আর ইকুয়াল টু এল বাই সিগমা এ। এটা পেলাম। তাহলে আমি সিগমার জায়গায় এখান থেকে আমরা লিখতে পারি যে সিগমা ইকুয়াল টু এল বাই আর এ। তাহলে সিগমাকে আমি রিপ্লেস করে দিলাম। তাহলে সিগমা কি পেলাম? সিগমা সমান পেলাম এল বাই আর এ। কি ফর্মুলায়? জে ইকুয়াল টু সিগমা ই ফর্মুলার সিগমা পেয়ে গেলাম।
ই সমান কি আমরা জানি? ই সমান হচ্ছে বিভব পার্থক্য বাই দৈর্ঘ্য। যে সমান আমরা কি জানি? কারেন্ট বাই এরিয়া। পুট অল দিস থিংস, এটা পুট করো, এটা পুট করো, এটা পুট করো দুই পক্ষে, তাহলে কি আসে দেখি? যে জায়গায় লিখছি আই বাই এ সমান, আই বাই এ সমান সিগমার জায়গায় লিখছি এল বাই আর এ ইন্টু ই এর জায়গায় লিখছি ভি বাই এল। এই এল এ এল সেম। তাহলে দেখো এখানে কাটবে কি? এল এল কাটলো, এ এ কেটে গেল, তাহলে এখানে থাকলো আই, এখানে থাকলো ভি বাই আর। বজ্র গুণন করলে তুমি পাবে ভি ইকুয়াল টু আই আর। তার মানে এই দুটো অভিন্ন রূপ। তার মানে এইটা এবং জে ইকুয়াল টু সিগমা ই, এরা অভিন্ন রূপ। এটা একটু তোমরা সবাই পড়ে নিও। এখানে এমন কিছু বিশাল মাথা গন্ডগোল করা বা একদম ভেবে চিন্তে করে একদম জীবন পাত করা এরকম কোনো জিনিস নেই। খুব সিম্পল জিনিস আছে, বেশি দাঁত কিরমিটি করার দরকার নেই। খুব সিম্পল সিম্পল ছোট ছোট ইকুয়েশন। কি কি ইকুয়েশন সেগুলো মনে রাখবে। দেখো যেগুলো কাজে লাগে, জে ইকুয়াল টু এন ই ভিডি, এন ই ভিডি, ভিডি ইকুয়াল টু হয় মিউ ই, মিউ ইকুয়াল টু হয় ই টাও বাই এম, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, এটা হচ্ছে ওহমস ল, ওহমস ল। সিগমা ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার টাও বাই এম, আর রো ইকুয়াল টু হচ্ছে 1/সিগমা সমান এম বাই এন স্কোয়ার টাও। এই কটা ফর্মুলা আমাদের কাজে লাগে। আর কি? আর একটা হচ্ছে আই ইকুয়াল টু জে ডট এ, এ যদি এরিয়া হয়, অর আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডট ডিএ। এই কটা ফর্মুলা আমাদের লাগে। এই কটা ফর্মুলা দিয়ে টুকটাক কিছু প্রবলেম যদি পড়ে, দেখো সমাধান সহ গাণিতিক এমসিকিউ যেগুলো আছে, এক থেকে প্রথমে ধরে নাও 1 2 এই দুটো যদি করে নাও, তাহলে পটাপট পটাপট কিন্তু করে ফেলতে পারবে। 1 আর 2, আমাদের কিন্তু এখানে চ্যাপ্টারটা শেষ হলো, কিন্তু আমাদের অঙ্ক আরো অনেক বাকি আছে। অঙ্কগুলো আমরা করবো, টুক 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 করে করবো, কোনো চাপ নেই। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট যে প্রশ্নটা করেছিলাম, সেই প্রশ্নটার অ্যান্সারটা আমি তাহলে এখন বলছি না কারোর সামনে, শেষে বলবো। চলো তাহলে আপাতত এই ক্লাসের জন্য বাই করি।